জেন আয়ার লেখেন শার্লট ব্রন্টি। সে জন্মগ্রহণ করেন 1816 সালে এবং মারা যান 1855 সালে। তো দেখো, অথর হচ্ছে শার্লট ব্রন্টি। ওনার একটা নাম আছে, দেখো এই যে অথরের ইয়াটা নিক নেমটা হচ্ছে কারারবেল। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা ব্রিফে আসে এবং এটা তোমাকে ইন্ট্রোতে রেফার করতে হবে। অথরের নাম দেখছো এবং ফুল টাইটেলটা দেখে নাও। জেন আয়ার, এটা একটা অটোবায়োগ্রাফি। এটাও ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট দাও, নোটে অবশ্যই লিখবা। অথরের নামটাও একটু দেখে নিবা, এটাও আসে। আর গথিক নোভেল কি আমরা একটু পর জানবো, এবং রোমান্টিক নোভেল, এই দুইটা বিষয় নিয়ে পার্ট বি আসে। গথিক নোভেলের তোমার হচ্ছে ডেফিনেশনটা জানতে হবে এবং রোমান্টিক নোভেলের। তো এই বিষয়গুলো তোমাকে নোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো দেখো, গথিক নোভেল হচ্ছে পরে জানতেছি, এটা এমনি একটু দেখে নাও। এখন আমরা শর্টলি এর সামারিটা জেনে নিব। শার্লট ব্রন্টির বিখ্যাত 1847 সালের উপন্যাস জেন আয়ার এক অনাথ মেয়ে, মানে ইতিম মেয়ের আত্মনির্ভরশীলতা এবং রোমান্টিক প্রেমের গল্প। তাহলে গ্যাটসেড হলের দুঃখময় শৈশব এবং কঠোর লর্ড স্কুলের জীবন পেরিয়ে জেন থার্নফিল্ড হয়ে গভর্নেন্সের চাকরি নেয়। সেখানে তার পরিচয় হয় ধনী, গম্ভীর প্রভু বলতে মালিক অ্যাডওয়ার্ড রচেস্টারের সঙ্গে, যাদের মাঝে গভীর প্রেম গড়ে ওঠে। অ্যাডওয়ার্ড রচেস্টার, এই ক্যারেক্টারটা এখানে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে পার্ট এ বি সি সবখানেই প্রশ্ন হয়, আর এতে তো বারবার রিপিট হয় এই লোকটাকে নিয়ে। আচ্ছা, এখন দেখো, অনাথ জেন আয়ার তার নিষ্ঠুর খালা না, এটা মামি হবে, বাট সোশ্যাল মিডিয়ায় কেন জানি খালা দেয়, এটা মামি হবে, আন্ট তো খালা দেয়া, মামি হবে, এবং কাজিনদের দ্বারা নির্যাতিত হয়ে বড় হয় এবং পরবর্তীতে তাকে লর্ড স্কুলে পাঠানো হয়, যেখানে সে অত্যন্ত কষ্টে দিন কাটায়। 18 বছর বয়সে সে থার্নফিল্ড হলে গভর্নেন্সের কাজ নেয় এবং সেখানকার মালিক অ্যাডওয়ার্ড রচেস্টারের প্রেমে পড়ে। সো রচেস্টার তাকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের দিন জানা যায় রচেস্টারের প্রথম স্ত্রী বার্থা ম্যাসন, এইটা একটা স্যাম্বলিক ক্যারেক্টার। বার্থা ম্যাসন এখনো জীবিত এবং মানসিকভাবে সে অসুস্থ। কিন্তু মজার বিষয় হচ্ছে, বার্থা ম্যাসন যে ওয়াইফ, মানে রচেস্টার যে বিবাহিত, এই জিনিসটাই আমাদের জেন জানতোই না। তাহলে কি হইলো, তাকে এখানে ঠকানো হইলো। থার্নফিল্ড হলের চিলেকোঠায় তাকে লুকিয়ে রাখা হতো। জেন রচেস্টারের প্রস্তাব প্রত্যাখ্যান করে থার্নফিল্ডের হল ছেড়ে চলে যায়। এরপর সে তার আত্মীয় সেন্ট জন রিভার্সের সাথে আশ্রয় নেয় এবং স্কুলের শিক্ষিকার কাজ শুরু করে। এখানে সেন্ট জন রিভার্সকে নিয়েও একটু জানতে হবে আমাদের। সেন্ট জন তাকে এই যে বিয়ের প্রস্তাব দিলেও ফার্স্ট টাইম মানে সেন্ট জন তাকে খুব হেল্প করে লাইফে আবার এস্টাবলিশড হওয়ার জন্য। বাট সে জানতো যে জেন তাকে ভালোবাসে না এবং আরেকজনকে ভালোবাসে। উইদাউট লাভ সে তাকে বিয়ে করতে রাজি করাইতে চেষ্টা করে, কারণ সে এখন, কিন্তু সে রাজি হয় না। কেন হয় না? কারণ জেন তো এখনো রচেস্টারকে ভালোবাসে। এক রাতে জেনের মনে হয় রচেস্টার তাকে ডাকছে। সো সে থর্নফিল্ড হলে ফিরে গিয়ে দেখে রচেস্টারের স্ত্রী আগুনে আত্মহত্যা করেছে। আত্মহত্যা না, বিষয়টা আত্মহত্যা হবে না, এখানে হবে কি, এটা হচ্ছে রচেস্টারের স্ত্রী যেহেতু পাগল ছিল, সে ম্যাড ছিল, যেহেতু সে ম্যাড ছিল, সে কি করেছে জানো, সে হচ্ছে ওই আগুন লাগাই দিয়েছে, মানে ম্যাড মানুষ বোঝেনি, ওই কারণে তখন রচেস্টার কি করে, বাড়িতে যখন আগুন লেগে গেল, তার কাজের লোক, তার বাচ্চা কাচ্চা যা যা আছে সবাইকে বাঁচাইতে গিয়ে নিজে অনেকটা ক্ষতি হয়, নিজের অনেকটা ক্ষতি হয় তার, সে অন্ধ হয়, সে পঙ্গু হয়, এই যে তার, এবং রচেস্টার তার দৃষ্টিশক্তি হারিয়েছে। অবশেষে জেন ও রচেস্টার বিবাহ বন্ধনে মানে আবদ্ধ হয়। মানে এখানে দেখা গেল যে রচেস্টারের ওই সিচুয়েশন দেখে জেন তাকে ক্ষমা করে দেয়, নেক্সট টাইম তারা বিয়ে করে, ইভেন তার বাচ্চা পর্যন্ত হয়। তাহলে আমরা এখানে জেনের সেই বাচ্চা কাল থেকে, মানে ইতিম কাল থেকে তার বিয়ে পর্যন্ত, প্রেম পর্যন্ত, তার লাইফের, এবং বিয়ের পর বাচ্চা পর্যন্ত সবকিছুই আমরা এই নাটকটার মধ্যে দেখতে পারবো। আচ্ছা, এখানে আমাদেরকে কি কি জানতে হবে এখন আমি একটু জানাই। ফ্যামিলিজম নিয়ে একটু জানতে হবে তোমাকে, মাস্ট বি জানতে হবে, বুঝছো? তারপর গথিক এলিমেন্ট জানতে হবে, তারপর রেড রুম এপিসোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে এটা জানতে হবে। তারপরে ম্যাড উইমেন ইন দ্য অ্যাথিক, অর্থাৎ ওই যে বার্থা ম্যাসন সম্পর্কে তোমাকে জানতে হবে। রোমান্টিক আইডিয়ালিজম, এই জিনিসগুলা সবগুলো যে কোনো একটা তোমার পার্ট বিতে আসবে, এবং পার্ট সিতেও এটার প্রয়োজন আছে। আচ্ছা, তোমাকে একটু বলি আমি, এখানে ফ্যামিলিজম তো বুঝি আমরা, যেমন এখনই একটু ঝগড়া টগড়া হইলে তোমার হচ্ছে বলবে ফ্যামিলিজম, মানে নারীবাদী চিন্তা ভাবনা,
এই টাইপের কথা কিন্তু আমাদেরকে শুনতে হয়, বুঝছো, অধিকার নিয়ে কথা বললে। সো ফ্যামিনিজমটা কি? ফ্যামিনিজম হচ্ছে আমাদের, তোমাকে একটু বুঝাই যে নারীবাদী একটি প্রধান থিম হিসেবে এখানে হয়। এখানে নারীর ব্যক্তি স্বাধীনতা, আত্মমর্যাদা এবং সমান অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। যেমন যে নিজের ইচ্ছা, অনুভূতি এবং নৈতিকতার প্রতি যেভাবে অটল থাকে তা নারীবাদের শক্তিশালী উদাহরণ। সে কখনোই সম্পর্ক এবং সমাজের নিয়মের কাছে নিজের আত্মমর্যাদা বিসর্জন দেয় না। আমরা যখন সামারিটা পড়বো এটা ক্লিয়ার হবে। গ্যাথিক এলিমেন্ট কি আমি একটু বোঝাই। এই যে গ্যাথিক এলিমেন্ট মানে যেখানে তোমার গা ছমছম করা একটা পরিবেশ থাকবে, ভয় থাকবে, যেমন রেড রুম এপিসেন্ট। হ্যাঁ, এটা একটা। তারপরে হচ্ছে আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। তারপর হচ্ছে বার্থামেশন মাঝে মাঝে বের হয়ে আগুন টাগুন লাগাই দিত, কিন্তু হচ্ছে গল্প শোনাইতো কি রসেস্টার যে না বাসায় একটু অন্য সমস্যা আছে। এই যে একটা আমরা শেষে এসে জানতে পারি সে বিবাহিত, তার বউ আছে, মানে একটা ডার্ক, লনলি এবং মিস্টিরিয়াস মানে পরিবেশ থাকে, বুঝছো, এটাকেই বোঝায় গথিক এলিমেন্ট। আর রেড রুম এপিসোড হচ্ছে ওই যে আমাদের হিরোইন জেন, জেন যখন ছোট বাচ্চা ছিল তখন তার মামি মানে তার কাজিনের সঙ্গে তার ঝগড়া হয়। এটা পার্ট বিতে আসে, বা পার্ট এ বা পার্ট সি, মনোযোগ দাও। যখন তার ঝগড়া হয় তখন তার মামি তাকে একটা রুমের মধ্যে মানে দিয়ে লক করে দেয়। এখন মনোযোগ দাও, রুমটা কি কি রুম ছিল জানো? যে রুমে তার মামা মারা গিয়েছিল, এবং ওই রুমটা অনেকদিন তালাবদ্ধ ছিল। এখন ছোট বাচ্চা, ও মনে করছে যে এখানে আমার মামা মারা গেছে, আমার মামার মনে হয় আত্মা আছে। ও এত ভয় পেয়েছিল, এত ভয় পেয়েছিল যে ওর অনেক জ্বর ছিল, এবং ওই জ্বরে তাকে ডাক্তার নিয়ে আসতে হয়। তখন সে ডাক্তারকে বলে তার কষ্টের কথা, তার অত্যাচারের কথা খুলে বলে যে এরকম আমাকে অত্যাচার করা হয়। তখন ওই ডাক্তার তার মামিকে বলে যে সাজেশন দেয় একটা ভালো স্কুলে তো ওকে রাখতে পারেন, হোস্টেলে। তখন ওর মামি তো ভালো মানুষ না, ওর মামি একটা বাজে স্কুলে দেয়। তো রেড রুম এপিসোড মূলত ওইটাই, স্কুলের কাহিনী না, যে যে ওই একটা রুমে আটক করা হয়। সেখানকার আমরা আরো জানতে পারবো গা ছমছমে পরিবেশ, মনে হয়েছে ও ভয় পাইছে, ছোট মানুষ, ওর মামা মারা গেছে, অনেক দিনের তালাবদ্ধ একটা ঘর, বোঝোই তো অবস্থা। আচ্ছা, তারপর আমরা রেড রুমের পর এখানে জানবো এই যে তোমার ম্যাড উইমেনের কথা। এখানে মূলত বার্থাকে দিয়ে এখানে এটা একটা স্যাম্পলিজম। কেন দেখো, বার্থাকে কেন বিয়ে করে রসেস্টার? তার কারণ হচ্ছে ও পাগল মেয়ে হওয়া সত্ত্বেও রসেস্টারের বাবা বার্থার সঙ্গে ওকে জোর করে বিয়ে দেয়। কারণ বার্থা ম্যাসন খুব বড় লোকের মেয়ে ছিল। এখন সেই লোভে বার্থার সঙ্গে রসেস্টারকে বিয়ে দেয় ওর বাবা। এখন সে কিন্তু কখনোই মেনে নেয় না। তাহলে বার্থার সঙ্গে কি এটা অন্যায় করা হয় না? বার্থাকে একটা ঘরে আটক করে রাখা হয় এবং একজন চাকরকে দায়িত্ব দেওয়া হয়, মানে সার্ভেন্টকে। যখন সার্ভেন্টটা একটু অন্য মনস্ক থাকে, কোনোদিন রাতে ঘুমায় গেছে, বার্থা তখন এই সুযোগ নিয়ে বাইরে বের হয়ে উল্টাপুল্টা কাজ করতো, আগুন লাগাই দিত, এটা সেটা করতো, চিৎকার করতো। তো মানে করো আমাদের জেন ওখানে যে ছিল, ও তো আর জানতো না এই বিষয়টা। হয়তো যখন চিৎকার করছে বা আগুন লাগাই দিছে তখন ওই সার্ভেন্ট জাগনা পাইছে, পেয়ে বার্থাকে নিয়ে রুমে আটক করে আবার রাখলো, লক করে রাখলো। রাখার পর রসেস্টার যে বলবে না যে তার বউ, তখন সে এটা অন্য ভুলভাল গল্প বলতো। তাহলে এখানে বার্থা ম্যাসনকে এখানে দেখানো হয়েছে কি একটা স্যাম্বলিজম। আসলে আমাদের সমাজে মেয়েদের সঙ্গে এরকম নির্যাতনই করা হয়, নিপীড়নই করা হয়, তাদের মতের কোনো ভ্যালু দেয়া হয় না। সে না হয় পাগল, সে বরটা যে বিয়ে করছিস তুই, তোর বউকে একটু সেবা কর, ভালো করার ট্রাই কর, সেটা না করে কি করলি রসেস্টার, অন্য মেয়ের প্রতি তুই প্রেম ভালোবাসা ইয়া করলি। কি আশ্চর্য, খুবই খারাপ লাগছে এই বিষয়টা আমার। আচ্ছা, চলো রোমান্টিক আইডিয়ালিজম। রোমান্টিক আইডিয়ালিজম কি? এখানে কি প্রেম ভালোবাসার বিষয়? জি না, আমরা রোমান্টিক বিষয়টাই জানি কি যেখানে তোমার হচ্ছে নেচার থাকবে, ইমোশন থাকবে, ইন্ডিভিজুয়াল ফ্রিডম থাকবে। সো এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, এইগুলো একটু তোমরা দেখে নিবা, এগুলো পার্ট বি এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখন ব্যাকগ্রাউন্ডে আসো, শার্লট ব্রন্টি ও হচ্ছে তোমার এর বিষয়ে আমি একটু আমার মতো করে তোমাদেরকে বলি। জেন আয়ারের যে গল্পটা আছে না, আমরা পড়বো উপন্যাসটা, এটা টোটালি ধরে নাও বার্থার লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেম বার্থাও ছোটবেলায় ইতিম ছিল, তার লাইফেও এরকম হয়েছে, সেও একটা স্কুলে পড়ছে, সেখানেও তার সঙ্গে এরকম অত্যাচার করছে, সেও যাকে ভালোবাসতো সেও তার সঙ্গে এরকম করছে, মানে মোটামুটি এরকম। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, এখানে আমাদের ওই সময় তো মেয়েদেরকে ভ্যালু দেওয়া হতো না, অলরেডি আমরা ক্লিয়ার হয়েছি। তো জেন আয়ার বা আদার যে শার্লট ব্রন্টি যেহেতু মহিলা ছিল, তখন যখন যেমন এটাই উনি লিখে ওইটাকে হচ্ছে তোমার পাঠাই দিবে, কোথায় পাঠাই দিবে মানে প্রকাশ করার জন্য বিভিন্ন পাবলিকেশনের কাছে যখন পাঠাই দিত, উনি শুধুমাত্র মেয়ের জন্য ওইটা ছাপানো হইতো না, পাঠানো হইতো, ব্যাক করানো হইতো। কিন্তু উনি কখনো এখান থেকে এনার কাছ থেকেও আমাদের শেখার আছে, উনি কখনোই এটাকে কি করেনি তোমার হচ্ছে মানে ভেঙে পড়েনি।
পরবর্তীতে তিনি এই জন্য ছদ্মনেম ধারণ করে, যেন বুঝতে না পারে কেউ উনি মহিলা, ছদ্মনেম ধারণ করে পাবলিশ করছে। বুঝছো ব্যাকগ্রাউন্ডটা, বুঝছো তার বিষয়টা? এবং তার সঙ্গে এই যে ওতপ্রোতভাবে তার লাইফের মিল আছে, সব মিলায় এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে মানে এখানে শার্লট বন্টির পার্সোনাল সাফারিং থেকে শুরু করে সব বিষয় এখানে এই জেন আয়ারের মাধ্যমে ফুটায় তোলা হয়েছে। তোমরা যদি এইটা একটু পড়ো তাহলে দেখতে পারবে। এখন মেজর ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো আমাদের জানতে হবে, জেন আয়ার ওকে জানতে হবে, ও হচ্ছে প্রোটাগনিস্ট বা হিরোইন, আমরা অলরেডি জানি। রচেস্টার এ তো পার্ট, এর জন্য ইম্পর্টেন্ট, ও হচ্ছে হিরো। ওর এই যে তার সঙ্গে তোমাকে তুমি এইটা মুখস্থ করে নাও, থার্নফিল্ড হল, বানানটাও নাও, কয়েকবার লিখতে হবে, পার্ট এ বি সি, এটা লিখে ইয়া করো। আচ্ছা, তারপরে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেন্ট জন রিভার্স, যে একজন ধার্মিক মানুষ ছিল, একজন ক্লার্জি ম্যান ছিল। সে হচ্ছে জেনকে যখন রচেস্টার ঠকায়, পরবর্তীতে জেন ভিক্ষা করতে শুরু করে, পেটে মানে খিদার জ্বালায়, তখন জন তাকে হেল্প করে, জন রিভার্স হেল্প করে এবং পরবর্তীতে তাকে এস্টাবলিশ করে এবং জানতে পারে তাদের আত্মীয়, পরে আবার বিয়ে করতে চায় জোর করে, পুরুষ মানুষ। বার্থা ম্যাশন কে, ম্যাড উইম্যান ইন অ্যাথিক, এটা হচ্ছে তোমার আমাদের রচেস্টারের পাগল বউ। তারপরে হচ্ছে মিসেস রিড, মিসেস রিড কে জানো? ওই কুরিয়াল আন্ট, মানে জেনের হচ্ছে তোমার মিস্টার রিড হচ্ছে ওর মামা, আর মিসেস রিড হচ্ছে ওর মামি। ওর মামাও তো মারা যায়, তো এই মহিলা এবং তার ইয়া ছিল, তার ছেলে মেয়ে ছিল, এই ছেলে মেয়ের নাম জানবা, এটা হচ্ছে পার্টের জন্য ইম্পর্টেন্ট, এখানে বোধহয় আছে। সো তোমরা হচ্ছে এই মহিলাকেও জানবা, খুব বাজে একটা মহিলা ছিল, আমাদের জানতে হবে। হেলেন বার্নস জেনের ক্লোজ ফ্রেন্ড ছিল। এই স্কুলটার নাম একটু স্ক্রিনশট দাও, এটা মুখস্থ করতে হবে। মিস্টার বকল হার্স্ট, ইনি হচ্ছে তোমার তোমার একটা বাজে লোক ছিল। তারপরে হচ্ছে এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ, দেখে তো এখান থেকে কি কি তোমাকে জানতে হবে, বেশি জানতে হবে না। বার্থা গেল, এখানে হচ্ছে হেলেন বার্ন জানবা। তারপরে হচ্ছে এই যে এনাকে তোমাকে কিন্তু জানাই লাগবে, অত্যাচারী লোকটা ছিল, মানে হেড হেড টিচার লর্ড স্কুলের, এর স্ক্রিনশট দিয়ে নাও, একে জানা লাগবে। এ পার্ট বিতেও আসে, একটু ডিপলি প্রশ্ন আসে। হয়ে গেছে। এখন কিছু সম্পর্ক আছে এখানে, যেমন জেন আয়ার এবং অ্যাডওয়ার্ড রচেস্টার, এদের প্রেম হয়। তারপরে এই যে তোমার হচ্ছে জন রিভার্স এবং হচ্ছে এনার এই যে রেজামন্ট অলিভার, তারপরে হচ্ছে বার্থা ম্যাশন এবং রচেস্টার, পরিবার এবং আত্মীয় স্বজনের বলতে এই তিনটা ফ্যামিলি বা এই জিনিসগুলো জানতে হবে। রেড ফ্যামিলি জানতে হবে, তারপর হচ্ছে রিভার্স ফ্যামিলি, যেখানে সেন্ট জন ছিল, ডায়না এবং ম্যারি ছিল। ডায়না মেরি সেন্ট জনের হচ্ছে তোমার বোন, মানে বোন, দুই বোন। এবং পরবর্তীতে সেন্ট যখন হচ্ছে আমাদের জেনকে আশ্রয় দেয়, দেওয়ার পর তো পরিচয় হয় এরা ভাই বোন, মানে জেন এদের আত্মীয় হয়। তারপর পরে তো আবার সেন্ট আবার ওকে বিয়ে করতে চায়। আচ্ছা, এই যে জেনের চাচাতো ভাই বোন, বুঝছো? তারপরে হচ্ছে এই যে তোমার হচ্ছে স্কুলটা লাউড স্কুলের কমিউনিটি, এখানে হেলান বার্নস বন্ধু, মিস্টার ব্রোকল হার্স্ট অত্যাচারী শিক্ষক, এনাকে জানতে হবে। এই জিনিসগুলা তোমার হচ্ছে এখানকার হাতিয়ার, যেভাবে প্রশ্ন আসুক তুমি লিখতে পারবা এই জিনিস, মেজর ক্যারেক্টার এবং এই জিনিসটা জানলে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা জানবো হচ্ছে এই যে থার্নফিল্ড হাউস, এটা জানতে হবে। জেনারের এখন আমরা সামারি জানবো। জেনারের তোমার হচ্ছে এই যে মিসারেবল এবং লাইফ অফ তোমার হচ্ছে গ্যাটেস্টেড, এখানে হচ্ছে তোমার ওই যে ওর ছোটবেলার শুরু জীবন, যেখানে তার হচ্ছে 10 বছর বয়সের একটা কি ইয়া ইতিম বাচ্চা ছিল, তার মামি খুব তার আন্ট মিসেস রিড, সে তাকে খুবই অত্যাচার করতো। এই দেখো তার 3টা চিলড্রেন ছিল, এই 3টা চিলড্রেনকে মুখস্থ করো, এই 3টা চিলড্রেনকে নিয়ে পার্ট তোমার হচ্ছে এতে আসবে, আসে প্রিভিয়াস কোশ্চেন যদি দেখো দেখবা যাচ্ছে, স্ক্রিনশট নিছো, জানতে হবে। সো এইরকম। তারপরে হচ্ছে এদের মধ্যে মানে ওর মামি বাড়িতে ছিল, আমি আমার মতো করে তোমাদের বলি, তো খুবই অত্যাচার করতো। একদিন ওর কাজিনের সঙ্গে ওর যখন ঝগড়া লাগলো, তখন ওই যে কি করলো, এই যে জনের সঙ্গে ওর যখন ঝগড়া লাগলো, তখন তা মানে জন ওকে এতটাই অত্যাচার করে যে জেন কি করে একটা কোনো কিছু দিয়ে মানে
ওকে একটা ঢিল ছোড়ে, এই ঢিলের কারণে ওর কপালটা ফেটে যায়, যে মানে ওর ভাইয়ের। তখন ওর মামি রাগান্বিত হয়ে ওর মামা যে রুমে মানে বন্ধ ছিল ওই রুমে তাকে কি করে, বন্দি করে রাখে। ছোট বাচ্চা, মামা মারা গেছে, ছমছমে পরিবেশ, এত মানে খুবই ভয় হয়, এবং সে ওখানে হচ্ছে মানে জ্ঞান হারায় পড়ে যায়। পরবর্তীতে তাকে ওখান থেকে উদ্ধার করে, ডাক্তার নিয়ে আসে, তার জ্বর আসে, জ্বর থেকে তার ডক্টরকে সে এগুলো খুলে বলে। তখন তার ডক্টর তার মামিকে বলে, যে অ্যাডভাইস করে যে চলো ওকে একটা ভালো স্কুলে দেন। হ্যাঁ, তখন সে কি করে, একটা স্কুলে দেয়, লাউড স্কুলে। কিন্তু এই স্কুলে তার জীবন খুবই খারাপ হয়, খুবই খারাপ হয়। এখান থেকে তোমাদের কি কি জানতে হবে আমি একটু বলে দিচ্ছি, তুমি এতটুকুই জানলে আনা, বুঝছো? এই দেখো, এখানে হচ্ছে ওখানকার হেড টিচার ছিল ইনি, ইনি হচ্ছে তোমার ব্রাকল হার্টস। ইনি এত নিষ্ঠুর এবং বাজে একটা লোক ছিল, বুঝছো? এবং এবং এখানে তার বান্ধবী থাকে, এবং শিক্ষিকা মারিয়া টেম্পল, উনি আবার ভালো ছিল। কিন্তু একটা সময় এখানে মানে একটা ইয়া হয়, তোমার হচ্ছে কি বলবো, এই যে টাইফাস বা টাইফাস হয়। টাইফাস হচ্ছে কি, টাইফাস হচ্ছে যেমন আমাদের হচ্ছে জীবাণুনাশক একটা বিষয়, যেমন আমাদের করোনা হয়েছিল এই টাইপের, তো ডায়রিয়া জাতীয় কিছু। ওই রোগটা হওয়ার কারণে ওই স্কুলের প্রায় 30 জনের মতো ছাত্রী মারা যায়। এবং এই যে মারা গেল, তখন এলাকার মানুষ এটা বুঝতে পারে। যখন এলাকার মানুষ বুঝতে পারে তখন তার উপর অনেক রেগে যায়, গিয়ে ওই স্কুল শিক্ষককে কি করে, তাড়ায় দেয়, এবং ওখানে একজন ভালো স্কুলকে মানে ভালো শিক্ষককে দেয়, বুঝছো? মানে ভালো শিক্ষককে দেওয়ার পর এখানে হচ্ছে সে পরবর্তীতে আমাদের জেন বড় হয়ে যায়, সেখানে নিজেও শিক্ষকতা করে। এবং শিক্ষকতা করার পর এই যে তার একজন ইয়া হয়, মিস টেম্পল তার কাছের মানুষ ছিল, কিন্তু সে তার বিয়ে হয়ে যায়। তখন সে কি করে, সে একা হয়ে যায়। যখন সে একা হয়ে গেল জেন এয়ার এই স্কুলে, তখন সে তার মনে হইলো আমার এখানে থাকা ভালো লাগতেছে না, তখন সে পত্রিকার মধ্যে একটা নিউজ দেয়। এই নিউজে তখন সে কি করে, তোমার এই থার্ড ফিল্ডে চাকরি পায়। কি চাকরি, একটা বাচ্চাকে দেখাশোনা বা পড়াশোনার। কে জানো সে কে? এই যে আমাদের রসেস্টারের গার্লফ্রেন্ডের মেয়েকে পড়ানোর রসেস্টার। তখন কি করে, জেনের শিক্ষকতা এবং প্রেমময় জীবন, তখন সে চাকরি পেয়ে থর্নফিল্ড হলে চলে আসে। তার আগে বলো, তোমার এতটুকু বুঝছো, গেটের ছেড়ে জেনের কষ্টময় জীবন, যেখানে হচ্ছে ও ইতিম ছিল, ওর মামির সাথে ছিল, ওর মামাতো ভাই এবং মামি, এই যে দুই মেয়ে জার্জিয়ানা এবং এলিজা, ছেলে জন, আর ওর মামি মিসেস রিড। এই কয়টা নাম মুখস্থ রাখবা, হ্যাঁ? তারা খুব অত্যাচার করছে। তারপর ওই যে রেড, তোমার হচ্ছে রেড রুম এপিসোড মনে আছে? তারপরে ডাক্তারের অ্যাডভাইসে লাউড স্কুলে দিল, সেখানকার কাহিনী মনে আছে? জেনের স্কুলের শিক্ষক তোমার হচ্ছে ব্রকেল হার্স্ট, ও খুব অত্যাচারী ছিল। পরে একটা রোগ হওয়ার পর ওখানে 30 জন মারা গেল। পরে হেড টিচার চেঞ্জ হইলো, ওখানে সে আস্তে আস্তে বড় হইলো। হওয়ার পর সে শিক্ষকতা করলো, করার পর তার কাছের একজন ছিল মিসেস টেম্পল। তার বিয়ে হয়ে যাওয়ার পর তার মনে হইলো আমি এখানে থাকবো না, সো আমি কি করব, আমি তোমার হচ্ছে ইয়া করব, মানে আমার অন্য জায়গায় চলে যাব। এখন সে চাকরির বিজ্ঞাপন দিল, তারপর আসবো থর্নফিল্ড হল। এটা খুব ইম্পর্টেন্ট, এই স্টেপ বাই স্টেপ জানলেই তুমি যে কোনো প্রশ্ন লিখতে পারবা এখান থেকে। চ্যালেঞ্জ, মনোযোগ দাও, তুমি নোট করে নাও, আমরা দুইটা বিষয় জানছি, খালি এই নোটটাই করে নাও। এইটা, তারপর শুধু এতটুকু নাও হেডলাইন। এবং জেনের স্কুল জীবন 2 নাম্বার। 3 নাম্বার দেখো জেনের শিক্ষকতা এবং প্রেমময় জীবন শুরু। সো থার্ড ফিল্ডে যখন সে আসলো, এসে এই যে অ্যাডেলের সঙ্গে নামের একটি ফরাসি বাচ্চা মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। সো অ্যাডেলের প্রাথমিক পরিচয় কি, মালিক জনাব রসেস্টার তাকে দত্তক নিয়েছে। কেন দত্তক নিয়েছে? রসেস্টারের গার্লফ্রেন্ডের মেয়েটা, বুঝছো? তবে আরেকটি কথা শোনা যায়, তার মা স্যালিনের সাথে জনাব রসেস্টারের প্রেম ছিল। রসেস্টার ভালো ছিল না রে, যদিও সে হিরো। আচ্ছা, তারপরে দেখো এত কিছু আমাদের জানতে হবে না, তুমি দেখো তো এইটার পরে আস্তে আস্তে যখন পড়াইতে শুরু করে রসেস্টারের, এই রসেস্টার লোকটা জেনকে ভালো লাগে এবং একটা সময় তাকে প্রেমে ফেলতে বাধ্য করে জেনকে। জেনও তাকে ভালোবাসে। ভালোবাসার পর তারা আস্তে আস্তে ডিসাইড করে যে তারা বিয়ে করবে। এবং যেদিন বিয়ে করবে সেদিনই প্রকাশ হয় জেনের আরেকটা বউ আছে, হারামজাদা। যখন এটা হইল, হ্যাঁ, তখন কি হইলো, জেন তো অত্যন্ত কি আত্মমর্যাদাশীল একটা মেয়ে, তোমার মনে হয় ও বিয়ে করবে? এই যে ঠকাইছে, এই জন্য সে এক কাপড়ে কোনো টাকা পয়সা না নিয়ে তার কাছে যতটুকু জিনিস ছিল ওভাবেই সে ওই জায়গা স্থান ত্যাগ করে এবং তার নতুন লাইফ শুরু হয়। এখানেই দেখো সে একবারও ভাবে নাই আমি একটা মেয়ে মানুষ, আমি আমি নত হয়ে থাকি, থাকেনি সে।
সে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়নি, সে নতুন লাইফ শুরু করে। এটা বুঝছি আমরা এতটুকু, একটু একটা দিবা। তারপরে দেখো জেনের শিক্ষকতা প্রেমময় জীবন, তারপরে এই যে একদিন রাতে তারপরে এখানে গেল, এখান থেকে সে মানে এখানে আরেকটা বিষয় আছে, অসুস্থ মামিকে দেখতে যান, গেট শেডে যান। কয়েকদিন পর তাদের বাসায় মিসেস রিডের পরিচারিকা, ওই যে তোমার বেসির স্বামী লিভেন আসে, তাকে জানায় মিসেস রিড তাকে দেখতে চেয়েছে, মানে মানে হচ্ছে মামি। এবং ওর মামি কিন্তু খুব খারাপ সিচুয়েশনে শেষে মারা যায়। খারাপ মহিলা ছিল, বাচ্চাদেরকেও কি করতে পারেনি, মানুষ করতে পারেনি, তিনি এখন শয্যাশয়ী। জেন তখন এক সপ্তাহের ছুটি নিয়ে তোমার হচ্ছে গেট শেডের দিকে যাত্রা করে। মিসেস রিডের কাছে গেলে সে জানায় সে এখনো জেনকে ঘৃণা করে, আর জানতে পারে জন রিড মদ আর জুয়ার মাধ্যমে নিজেকে ধ্বংস করে ফেলেছে। শেষবার এসে তার মায়ের থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছিল। এর কিছুদিন পরে লন্ডনে সে মারা গিয়েছে। পঞ্চম সপ্তাহে মিসেস রিড জেনকে ডাকলেন, তাকে জানালেন তার এক চাচা আছে, নাম জন আয়ার। বুঝছো, এই জন আয়ারের আমরা বংশকে পরে খুঁজে পাবো। তারপরে দেখো পঞ্চম সপ্তাহে মিসেস রিড জেনকে ডাকলেন, তাকে জানালেন তার এক চাচা আছে, নাম গেল, তার একটা চিঠি তাকে দিলেন, যেটায় 3 বছর আগে মিসেস রিড পেয়েছিলেন। তিনি আরো বলেন তার চাচাকে তিনি জানিয়েছেন টাইফাস জ্বরে জেনের মৃত্যু হয়েছে। সেদিনই তার মামি মৃত্যুবরণ করেন। কত বড় খারাপ মহিলা দেখছো, এবং শেষে কিন্তু মৃত্যুবরণ করেন। সো এইগুলো জানার পর থর্নফিল্ডে ফিরে এসে রচেস্টার প্রস্তাব পান, মানে রচেস্টারের প্রস্তাব কি, প্রেমের প্রস্তাবটা পান। প্রেমের যখন সে প্রস্তাব পাইল তখন এও মনে মনে ভালোবাসতো। পরবর্তীতে তারা বিয়ের ডিসিশন নিল। এখন বিয়ে যখন হবে তখন আমরা দেখতে পাইলাম যে ওই যে ওরকম বিয়েতে তো প্রকাশ হইল তার হচ্ছে বার্তামেশন তার বউ, তখন সে কি করলো, সে মনের কষ্ট নিয়ে খালি পকেটে থানফিল ছেড়ে বেরিয়ে গেল। পকেটে মাত্র কয় শিলিং ছিল মাথায় রাখো। এবং সে এভাবে থাকতে থাকতে একটা সময় ওই টাকাটাও ফুরাই গেল। সে খিদার জ্বালায় মানে ভিক্ষা করে, কিন্তু তাকে কেউ ভিক্ষাও দিচ্ছিল না। অবশেষে এই যে মুর হাউসের কথা মনে রাখো, সেখানে তার আশ্রয় হয়। জেনার নিজের নাম জেন ইলিয়ট বলে তাদের কাছে পরিচয় দেয়। সেখানে সে বাড়িতে ম্যারি, ডায়না এবং সেন্ট জন রিভার্স এর সাথে তার ভালো খাতির হয়ে যায়। তারা ছিল একজন মানে ইয়া টাইপের, পাদ্রি টাইপের। সে জেনকে মর্টন একটি অবৈতনিক বিদ্যালয়ের চাকরি খুঁজে দেয়। একদিন জেন তাকে জিজ্ঞেস করেন লর্ড স্কুলের জেনার নামে কাউকে সে চেনে কিনা। সো যখন সে জানলো জেনারের চাচা জনাব জনায়ার মৃত্যুর আগে তার জন্য এই যে এই পাউন্ডটা রেখে গিয়েছিল, মাথায় রাখো, তখন জেন নিজের আসল পরিচয় দেয়। সো এরপর কি হয়, 3 আত্মীয়কে তিনি 15,000 পাউন্ড দিয়ে দেয়, এবং এরপর হচ্ছে জেন রিভার্স ভারতের মানে মিশনারি হিসেবে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জেনকে বিয়ের প্রস্তাব দেয়। তোমার মনে হয় জেন বিয়ে করবে? না। তখন জেন বলে না, আমি তো তোমাকে বিয়ে করব না, কারণ আমি রচেস্টারকে ভালোবাসি। কিন্তু তারপরেও এই লোক তাকে বিয়ের জন্য খুব জোর জবরদস্তি করে। তখন ওর মনে হয়েছে, মানে ও ফিল করছে যে না, তার আসল ভালোবাসা হচ্ছে রচেস্টার, এবং তার মনে হয়েছে রচেস্টারের তাকে প্রয়োজন, তাকে ডাকতেছে। এই জন্য সে কি করছে, রচেস্টারের কাছে গিয়েছে। রচেস্টারের কাছে গিয়ে দেখে যে কাজের লোকদের বাঁচাতে, মানে সে ওই যে তার বউ, পাগল বউ আগুন লাগায় দেয়, এই জন্য সে কাজের লোকদের বাঁচাতে চেষ্টা করে এবং তার সার্ভেন্টদেরকে বাঁচায়, কিন্তু নিজের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মশক্তি সে হারিয়ে ফেলে। এটা শুনে রচেস্টার প্রথম তোমার হচ্ছে ওখানে ছিল, বরং একটি দেখো এখানে ছিল জেল, সেখানে এটাকে তুমি হচ্ছে ইয়া করে দাও, এটাকে স্কিপ করো। জেন যখন এই তোমার হচ্ছে অটোগ্রাফ দেখো যখন জানতে পারে তখন কি হইলো বলো, তখন হচ্ছে যখন জানতে পারলো তখন তাকে মাফ করলো এবং তাকে বিয়ে করলো। তার মানে জেন যখন এই অটোবায়োগ্রাফি তার জীবনে লিখেছিল তখন তারা দুজনে একসাথে 10টি আনন্দময় বছর পার করেছিল। মাফ করে দিয়ে বিয়ে করছে। বিয়ের পর বিয়ের 10 বছরের সময় ইনি এই কাহিনীটা লিখতেছিল। স্কুল থেকে অ্যাডাল্টকেও জেন বাসায় নিয়ে আসে। 2 বছরের মাথায় রচেস্টার তার এক চোখে কিছুটা আলো ফিরিয়ে পেয়েছে এবং তাদের একটা বাচ্চা হয়, তাদের দেখার সৌভাগ্য অর্জন করেন। ক্লিয়ার? তাহলে তুমি কি পার্ট বাই পার্ট নোট করে নিছো কি কি, এই কাহিনীটা যদি তুমি জানতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমাকে এখান থেকে আবারও বলি, চলো আমরা এখন পার্ট সি সলভ করবো। দেখো প্রশ্নগুলা দেখো, খেয়াল করো। প্রথম এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, হ্যাঁ,
একটাও আজে বাজে কোশ্চেন নেই। রাইট আ নোট অন শার্লট ব্রন্টিস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড ইন জেনারেল, মানে প্রশ্নে কি চেয়েছে, এই প্রশ্নে জানতে চেয়েছে যে শার্লট ব্রন্টি কিভাবে জেন এয়ার উপন্যাসের শৈশব মানে চাইল্ডহুডটা উপস্থাপন করেছে। তার মানে এটা কি প্রথম এ টু জেড সামারি দিলে হবে? বলো। জি না, তাহলে তার বাচ্চাকালের কাহিনীটা দিতে হবে। অর্থাৎ এখানে কি কি উঠে আসবে, ওই ওর মামির অত্যাচার, ওই কাহিনী এবং স্কুল জীবন পর্যন্ত। রাইট? বুঝতে পেরেছো? ইমোজি ইউজ করো, বুঝতে পেরেছো? আচ্ছা, একটু বুঝে শুনে দিতে হবে, সামারিটা তোমার হাতিয়ার। শৈশবের পরিবেশ, জেনের কষ্ট অবহেলা, লাউড স্কুলের অভিজ্ঞতা, হেলেন বার্নস এবং মিস ট্যাম্পেলের প্রভাব। ওর বান্ধবী ছিল হেলেন বার্নস আর টিচার ছিল মিস ট্যাম্পেল। শৈশবে কিভাবে জেনের চরিত্র গঠন করেছে, তারপরে উপসংহার। আচ্ছা, তাহলে এটা তোমরা একটু দেখে নিবা যে শার্লট ব্রন্টি জেন এয়ার উপন্যাসটি শৈশবকে অত্যন্ত বাস্তব এবং বেদনাময় ভাবে উপস্থাপন করেছে। আমরা এগুলো দেখবো না, আমরা চলো একটু আমি তোমাদের অ্যান্সারটা করে দিচ্ছি কিভাবে করবা। তুমি ফার্স্ট একটা ইন্ট্রো লিখবা, জেন এয়ার রাইটেন বাই শার্লট ব্রন্টি, দিয়ে এখানে ব্র্যাকেটে জন্ম মৃত্যুটা দিবা, এর পেন নেমটা দিবা, মানে এর হচ্ছে ছদ্মনাম কি, কারার বেল, এবং এটা হচ্ছে একটা গথিক এলিমেন্ট। তারপরে হচ্ছে এটার বলবা মেইন থিমটা কি, বলার পর বলবা যে এখানে তার আমরা দেখতে পারি চাইল্ডহুডে কি কি দেখতে পারি, তোমার হচ্ছে ওর আন্টের মানে মামির বিষয়গুলা, আর হচ্ছে মানে লাইফের ইতিম জীবনের কষ্ট, স্কুল জীবনের কষ্ট, এই বিষয়গুলো বলার পর তুমি ইতিম জীবনেরই 2 থেকে 3টা পার্ট করতে পারবা। পারবা না? প্রথমে তার ওই যে ফার্স্টে দেখতে পারি তার মামির বাড়িতে থাকে, তার মামা হচ্ছে কি করে মারা যায়, তারপরে হচ্ছে ওর 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 3টা ভাই বোনের নাম মনে আছে, তাদের সঙ্গে তার সম্পর্কটা, একদিন মারামারি হইলো, 2 নম্বরে রেড রুম এপিসোডটা টোটালটা দিলা, 3 নাম্বার ডাক্তার আসলো তাকে সাজেশন দিল, 4 নম্বরে পরবর্তীতে তার মামি একটা খারাপ স্কুলে দেওয়ার ডিসিশন নিল। লাউড স্কুল নিয়েই তো আবার 3টা করতে পারবা। প্রথমে হচ্ছে ওই যে ওর অত্যাচারটা লাউড স্কুলের হেড টিচারের, তারপরে সেখান থেকে অসুখ টসুখ হইলো, ওনার হচ্ছে এলাকাবাসী জানলো 30 জন লোক মারা গেল, তারপর সেখান থেকে নতুন হেড টিচার আসলো, সেও কিছুদিন শিক্ষকতা করলো, শিক্ষকতা করার পর মারা গেল, না সরি বিয়ে হয়ে গেল ওর কাছের ইয়ার, তারপরে মারা মিস ট্যাম্পেলের, তখন সে মনে করলো যে আমি নতুন চাকরির জন্য ইয়া করলো। এভাবে দেওয়ার পর কনক্লুশন দিবা। কি 6 6.5 পেজ সুন্দর গোছানো ভাবে লেখা যাবে? ইয়েস অর নো? খুব সুন্দর গোছানো করে লিখবা, কোনো পণ্ডিতি করবো না ছোট ছোট সেন্টেন্সে। আচ্ছা, তারপরের বিষয় দেখি আমরা একটু। সামিরা বুঝতেছ? ঋতু? তারপরে দেখো পরের প্রশ্নটা, দেখো ব্রিং আউট দ্য অটোবায়োগ্রাফি। তোমরা টেক্সট করতে পারো, আমি যাদের প্রশ্ন করবো এখন সবার নাম ডাকবো, তো ইয়া করবা, দেখবো আছো কিনা, মনোযোগ আছে কিনা। ব্রিং আউট দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন শার্লট ব্রন্টিস নোভেল জেন এয়ার। প্রশ্নে কি চাচ্ছে, এখানে জানতে চেয়েছে উপন্যাসের লেখিকার নিজের জীবনের কোন কোন ঘটনা প্রতিফলিত হয়েছে। দেখো খেয়াল করেছো প্রশ্নটা, তার মানে এখানে এ টু জেড তুমি লিখতে পারবা। শার্লট ব্রন্টির সংক্ষিপ্ত পরিচয় তুমি এখানে লিখতে পাবা, তুমি ব্যাকগ্রাউন্ডটা বললেই পাবা, জেন এবং শার্লটের জীবনের মিল, লাউড স্কুল এবং ওর যে একটা স্কুল ছিল ব্রিজ স্কুল, এ পুরাটা না দিয়ে শুধু ব্রিজ স্কুল দিলেই হবে, তার মিল। এ লাউড স্কুলের কথা বলছে কিন্তু সে ব্রিজ স্কুলে পড়েছিল, ওখানে ওরকম অত্যাচার ছিল, গভর্নেন্সের জীবন, তারপর হচ্ছে এই যে টোটালটাই দিবা। হ্যাঁ, তারপরে দেখো পুরোটা দেওয়ার পর আমরা এখন দেখি মানে এখানে তোমার এ টু জেড হচ্ছে সামারিটা দিলেই হবে। তারপরে খেয়াল করো, জাস্ট এখানে কম্বাইন করবা আমাদের লেখিকার জীবনীগুলো। তারপরে দেখো কন্ডিশন অফ উইমেন্স অ্যাজ ডিপিক্টেড ইন জেন এয়ার। এখানে জানতে চাওয়া হয়েছে জেন এয়ার উপন্যাসে ভিক্টোরিয়ান যুগের নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল, নারীদের অবস্থা, শিক্ষা, ইকোনমিক্স অবস্থা, বিবাহ, জেনের প্রতিবাদ, এই জিনিসগুলো দিব উপসংহার। যেমন জেন এয়ার উপন্যাসে শার্লট ব্রন্টি ভিক্টোরিয়ান সমাজে নারীদের দুর্বল এবং নির্ভরশীল অবস্থার চিত্র তুলে ধরেছে। সে সময় নারীদের স্বাধীনতা খুব সীমিত ছিল, অধিকাংশ নারীকে অর্থনৈতিকভাবে পুরুষের উপর নির্ভর করতে হতো, তাদের প্রধান কাজ ছিল বিয়ে করা এবং সংসার সামলানো। সো জেন এয়ার এই প্রচলিত ধারণার বিরুদ্ধে দাঁড়ায়, সে নিজের শ্রমে জীবিকা নির্বাহ করে এবং গভর্নেন্স হিসেবে কাজ করে। সে বিশ্বাস করে নারী পুরুষ সমান মর্যাদার অধিকারী। সো জেন রচেস্টারকে স্পষ্টভাবে বলে যে তারাও মানুষের মতো অনুভূতি এবং অধিকার রয়েছে। এই কাহিনীগুলা দিবে। এবং শার্লট ব্রন্টি নারীদের শিক্ষা, স্বাধীনতা এবং আত্মসম্মানের গুরুত্ব তুলে ধরেছে। তারপরে এই বিষয় মানে সামারিটাকে ফোকাস করে জেনের লাইফে কি কি ঘটছে সেটাই যদি তুমি ফুটায় তুলতে পারো এবং মূল বিষয়টা তো জানো, সুন্দর হয়ে যাবে।
আচ্ছা, তারপরে খেয়াল করো, ইন হোয়াট সেন্স ইন জেন আয়ার ইজ অ্যান্টি রোমান্টিক নোভেল। তোমাকে এখন অ্যান্টি রোমান্টিক বিষয়টা কি এটা জানতে হবে। জাস্টিফাই করো ইয়োর অ্যান্সার উইথ টেক্সচুয়াল রেফারেন্স। প্রশ্নে কি জানতে চেয়েছে যে জেন আয়ার সাধারণ রোমান্টিক উপন্যাস নয় এবং কিভাবে এটি রোমান্টিক ধারণার বিরোধিতা করেছে। রোমান্টিক নোভেলের বৈশিষ্ট্য তোমাকে জানা লাগবে, জেন আয়ারের বাস্তবতা, আত্মসম্মান, সামাজিক সমস্যা এবং এক্সাম্পল দিবে উপসংহার। যেমন জেনার প্রেমের কাহিনী রয়েছে, তবু এটি সম্পূর্ণ রোমান্টিক উপন্যাস নয়। রোমান্টিক মানে প্রেম প্রীতির নয়, এটি অনেক দিক থেকে অ্যান্টি রোমান্টিক। অ্যান্টি রোমান্টিক কি, সাধারণত রোমান্টিক উপন্যাসে প্রেমেই প্রধান বস্তু, কিন্তু জেনারে প্রেমের পাশাপাশি সামাজিক বৈষম্য, নারী অধিকার, আত্মসম্মান, নৈতিকতার গুরুত্ব তুলে ধরেছে। কি রে, এগ্রি? ইয়েস অর নো? এগ্রি? শুধু প্রেম? ওকে, লিখতে পারবা না মূল বিষয় জানলে, সামারি জানলে? আচ্ছা, দেখো, জেন শুধুমাত্র ভালোবাসার জন্য রসেস্টারের সঙ্গে থেকে যায় না, ভালোবাসে কিন্তু থেকে গেছে যায়নি। যখন জানতে পারে বার্থামাসং জীবিত, তখন সে থার্নফিল্ড কি করে, ত্যাগ করে। এটি দেখায় যে নৈতিকতা প্রেমের চেয়ে বড়। উপন্যাসে দারিদ্রতা আছে, অনাথ জীবন আছে, কঠোর শিক্ষা ব্যবস্থা আছে, নারীর সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এসব বিষয় রোমান্টিক কল্পনার পরিবর্তে বাস্তবতাকে গুরুত্ব দেয়। টেক্সচুয়াল রেফারেন্স কি, এখানে তুমি হচ্ছে এই যে জেন কি বলছে, আই কেয়ার ফর মাই সেলফ, এই ইয়াটা ব্যবহার করতে পারো। তারপরে এই যে দেখছো? আচ্ছা, তারপর ডিসক্রাইব করো দ্য সিগনিফিকেন্স অফ দ্য রেড রুম এপিসোড। পার্ট বি না পার্ট সি তেও চলে যাচ্ছে রেড রুম এপিসোড। চলো এখন দেখি, এখানে জানতে চাওয়া হয়েছে রেড রুম এপিসোডের ঘটনার গুরুত্ব এবং তাৎপর্য। রেড রুম কি, জেনের অভিজ্ঞতা, স্যাম্বলিজম অর্থাৎ রেড রুমকে কি হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, চরিত্র গঠন, ভবিষ্যতের ইঙ্গিত, উপসংহার। রেড রুম না হইলে তো পরে ও ডাক্তারও আসতো না, ওকে ঔষধ মানে ওর কাহিনীও জানতে পারতো না। তারপরে কি হতো বলো? তারপরে আমাদের জাবের বুঝতেছ, তারপরে কি ও লর্ড স্কুলেও যাইতো না, কিছু হইতো? হ্যাঁ শিমলা, হইতো কিছু? স্বর্ণা, কথা বলো। কথা বলতে হবে না, লেখো, টেক্সট লেখো, বুঝবো আছো, মনোযোগ আছে। মূল রেড রুম এপিসোড উপন্যাসের অন্যতম কি গুরুত্বপূর্ণ ঘটনা, জন রিড এর সঙ্গে ঝগড়ার পর মিসেস রিড জেনকে রেড রুমে বন্দি করে রাখে। এই ঘরে জেনের কি হয়, জেনের কি হয় বলো তো? তোমার হচ্ছে তোমার এই ঘরে জেনের মামা মিস্টার রিড মারা গিয়েছিল। ওর মামার নামটা মনে রাখিও, আর ওর মামিক যখন লিখবা সেখানে শুধু এসটা যোগ করে দিলে হবে, বুঝছো? আচ্ছা, তাই ঘরটি ভয় এবং মৃত্যুর প্রতীক। জেন সেখানে প্রচন্ড ভয় পায় এবং অজ্ঞান হয়ে যায়। এই ঘটনা দেখায় যে জেন কতটা অবহেলিত এবং একাকী। একই সঙ্গে এটি তার মানসিক শক্তির সূচনা করে। এখান থেকে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। আচ্ছা, রেড রুম প্রতীক হিসেবে দমন, নিপীড়ন, ভয় এবং সামাজিক অবিচারের প্রকাশ করে। এটি জেনের ভবিষ্যৎ সংগ্রামের পূর্বাভাসও দেয়।